এবং কি টার্গেট করেছে কোনো পলিটিশিয়ানকে না, টার্গেট করা হয়েছে জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে। তার মানে এবারের আন্দোলনে গণ অভ্যুত্থানে ওনারা আওয়ামী লীগ মনে করেছে যে জুলাই যোদ্ধা যারা তারাই হচ্ছে তাদের সবচেয়ে বড় অপোজিশন ছিল, তাদের কারণেই পতনটা হয়েছে। এই জন্য টার্গেটটা ছিল সেটা। এবং জুলাই যোদ্ধাদের যদি ভয় ঢুকানো যায় তাহলে হচ্ছে আগামী নির্বাচনটা হবে কি হবে না, কারণ তফসিলের প্রথম দিনেই সেটা কিন্তু হয়েছে। এখন সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে আসামি আমরা এতদিন পর্যন্ত ধোঁয়াশায় ছিলাম যে আসলে বাংলাদেশে আছে, কেউ বলেছে বাংলাদেশে এখনো আছে, কেউ বলেছে ইন্ডিয়া পালিয়ে গেছে মেঘালয় দিয়ে, কেউ বলেছে না অন্য কোনো দেশে পালিয়ে গিয়েছে, কেউ বলেছে যে আমাদের সরকারের অধীনে আছে। মানে এই যে আমরা একটা ধুধুল্যমান অবস্থায় ছিল, আমরা কিন্তু এক্সাক্ট আসলে কি তথ্য এটা কিন্তু আমাদের কাছে ছিল না, কিন্তু এটা প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত হয়ে এটা গ্রেপ্তার হওয়ার কারণে এটা প্রমাণিত হয়েছে। এখন কথা হচ্ছে দেখেন আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে 1974 সালে, এক্সট্রাডিশন ট্রিটি বলে, হ্যাঁ এটা 1974 সালে হয়েছে। 1974 সালের এই আইনে একটু সংশোধন হয়েছে 2013 সালে। আগে কিন্তু হচ্ছে আপনি কনভিক্টেড হইতে হতো, যেমন শেখ হাসিনা এখন কনভিক্টেড, তার ফাঁসি হয়েছে। এখন তাকে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে 74 চুক্তির আলোকে তাকে হ্যান্ড ওভার করা, এটা হচ্ছে চুক্তির একটা মানে এর মধ্যে পড়ে, বাইন্ডিংসের মধ্যে পড়ে। কিন্তু কেউ যখন ফাইমে ফেসে তার মধ্যে এভিডেন্স আছে, মানে অপরাধী, মানে এখনো কনভিক্টেড হয় নাই বা সেই আসামি অ্যাকিউজড, সেটা কিন্তু 1974 সালে যে প্রত্যর্পণের চুক্তি সেটার মধ্যে ঠিক করতো না। 2013 সালে সেটা সংশোধন করেছে যে প্রাইম এফএসি এভিডেন্স যদি থাকে, যদি মনে হয় সে অ্যাকিউজড, সে রাষ্ট্রবিরোধী কাজ করেছে, তাহলে সে আসামির জন্য আবেদন করতে পারে। আবেদন করলে তাহলে ওই দেশ হচ্ছে তাকে হ্যান্ড ওভার করতে হয় না। এটা নির্ভর করে হচ্ছে আসলে আমাদের চুক্তিগুলো দ্বিপাক্ষিক চুক্তি, হয়তো বড় দেশ যারা থাকে তারা সবসময় তাদের সাথে চুক্তিটা হয়, ছোট দেশদের উপর আসলে কার্যকরটা খুব কম হয়। যদি ভারতের ক্ষেত্রে হতো, আমরা দেখেছি ভারতের অনেক এই আপনার এই যারা সেভেন সিস্টারের অনেক একে আমরা কিন্তু প্রত্যর্পণ করেছি, অনুপ চেটিয়াকে কিন্তু প্রত্যর্পণ করা হয়েছে। এটা বড় দেশের জন্য সুবিধা, ছোট দেশের জন্য কিন্তু আসলে বাধ্যকর হয় না। মানে বলে না যে আইনটা বড় দেশ চাইলে ফেরত দিতে পারে না, দিতে পারে, বলা হয় যে ছোট দেশ দিতেই হয় না, মেক্সিকোতে ফেরত দিতেই হয়। আইন বিজ্ঞান হ্যান্ডেল একটা কথা বলছে যে আইনটা হচ্ছে বড় লোকের জন্য আইন, আর গরিবের জন্য এটা মাকড়সার ভাষার মতো আর কি, বড় লোকের জন্য, তার মানে বড় দেশের জন্য এই আইনটা। কিন্তু যদি এই আইনটা ওনারা যদি পুঙ্খানুপুঙ্খনে পালন করতো তাহলে কিন্তু শেখ হাসিনাকে ওনারা কিন্তু হ্যান্ড ওভার করতে পারেন। ওনারা কিন্তু ওনার রাষ্ট্রীয় অতিথি হিসেবে ওনাকে রেখেছেন, উনি কিন্তু কনভিক্টেড, সে 1974 সাল অনুযায়ী অপরাধী, এবং কি এই আপনার 2013 সালে আলোকেই কিন্তু হ্যান্ড ওভার করতে পারে, সেটা করে না। আমি মনে করি হাদিটা একটা আবেগের জায়গা। আমি মনে করি এই যে ভারত বাংলাদেশের যে ফাটলটা তৈরি হয়েছে, বন্ধু মানে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়েছে, আমার মনে হয় এইকে হ্যান্ড ওভার করার মাধ্যমে, আসামিদেরকে হ্যান্ড ওভার করার মাধ্যমে এটা আঠা হিসেবে কাজ করবে। মানে যে সম্পর্কের যে ফাটলটা তৈরি হয়েছে সেটাকে জোড়া লাগানোর জন্য ওনারা যদি এটাকে হ্যান্ড ওভার করে, তাহলে চুক্তি আলোকে ওনারা বাধ্য, কিন্তু এরপরে তো বাধ্যকর ওনারা তো কাজ করছে না। যদি আমি মনে করি যে একটা ফাটল তৈরি হয়েছে 1.5 বছরে 2 বছরে একটা ফাটল তৈরি হয়েছে, সেই সম্পর্কটা জোড়া লাগানোর জন্য ওনারা এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে, এবং সেটা আসলে সম্পর্কটা মনে হয় একটু হলেও যে দূরত্বটা মনে হয় কমবে যদি হ্যান্ড ওভার করা হয়। ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটা চমৎকার ইলেকশন হয়েছে, এটা আমি এর আগেও ইলেকশনের দিন মনে হয় নেক্সাস টিভিতে এটা হ্যাঁ আমি ছিলাম, আমি বলেছিলাম যে চমৎকার ইলেকশন হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গণনার মধ্যে যখন বিভিন্ন এইদিকে ঢাকা 8 আসনে যখন দেখা গিয়েছে যে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই, তখন মাঝখানে একটা সময় এটাকে বন্ধ রাখা হয়েছে। এরপরে যে ব্যালট পেপারের শেষের দিকে ধানের শীষের ছিল সিলটা পাশে পড়ার কারণে অনেকগুলো প্রায় 4000 মতো বাদ পড়েছে। পরবর্তীতে মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ যখন এটা নিয়ে আবেদন করেছে, পরবর্তীতে এটাকে কাউন্ট করে জয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু এর বিপরীতে যখন আপনি মামুনুল হক সাহেবের যে আসনটা দেখবেন, সে আসনে সেম রিক্সা মার্কাটা একবারে ব্যালটের শেষে ছিল, শেষে থাকার কারণে পরবর্তীতে ওনাকে এগুলো কাউন্ট করা হয়নি। এই যে একটা দ্বিচারিতা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে। এমনি আফটার অল যতই বলেন আপনি, আমি এটা স্বীকার করছি, অনেক রকম বলেন 203টা আসন পান, আমি এটা বিশ্বাস করি। আমি মনে করি মেজরিটি বিএনপি পেতে কোনো সন্দেহ নেই এবার, কিন্তু 2/3 মেজরিটি যেটা প্রশ্ন, আপনি দেখেছেন মাত্র 53টা সিটে 2 থেকে 6000 ভোটের পার্থক্য ছিল। তার মানে জামাতের জোট যদি 77টা পায়, তাহলে 53টা যদি জামাতের কাছে যায় তাহলে 120 হতো, তার মানে 180 সে তার বিপরীতে বিএনপি পেত। কিন্তু 2/3 মেজরিটি যখন হয়ে যায়, সেটা নিয়ে তখন কিছু প্রশ্ন তৈরি হয়েছে। মানুষ যখন একটু বেশি পায়, আপনি দেখেন উপদেষ্টারা যারা ছিল তারা তো হচ্ছে রেফারির ভূমিকা পালন করেছে। একটা রেফারি যখন রেফারি থাকা অবস্থায় রেফারি ভূমিকা পালন করে, এরপরে যখন জয়ী দলের যখন সদস্য হয়ে যায়, জয়ী দলের ব্যানারে যখন সে চলে আসে, তখন কিন্তু প্রশ্নটা তৈরি হয় যে আপনি তাহলে রেফারিগিরি কি করেছেন? আপনি তো রেফারিতে ছিলেন, কিন্তু আপনি যখন এখন জয়ী দলের ব্যানারে চলে আসলেন, জয়ী দল তাকে মনে করেছে যে উনি সবচেয়ে ভালো রেফারি, উনি সবচেয়ে, এই ব্যাপারটা প্রশ্ন মানুষ তো ধারণা করে কেন তৈরি হয়, ধারণার সুযোগটা তো আমরা তৈরি করে দিচ্ছি। যখন সেই রেফারিকে আমরা যখন জয়ী দলের ব্যানারে নিয়ে আসলাম, তখন তো স্বাভাবিক বিপরীত পক্ষ থেকে প্রশ্ন আসবেই, তাহলে তুমি রেফারিগিরি যখন করেছো তখন তো সামথিং রং ছিল তোমার পক্ষ থেকে। এরপর আপনি দেখেন আরেকজন উপদেষ্টা রেজনা আপা, যখন উনি আমাদের কলিগ, উনি যখন বললো যে আমরা মেইন স্ট্রিম হতে দিই নাই, তখন মানে ওনাদের ভাষ্যগুলো না, উনি বলেছেন যে আমি বিরোধী দল এখন যারা আছে তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দিই না, তার মানে আমরা সরকারি দল হতে দিই না। আপনি যখন এই প্রশ্নগুলো করবেন, তখন কিন্তু হচ্ছে সন্দেহটা মানুষের মধ্যে তো এমনিও একটু সংশয় আছে
এরপর যখন আপনি এগুলো করবেন তখন তো সংশয়ের জায়গাটা আরও বেশি বেড়ে যায়। কারণ আপনি প্রশ্ন করলেন এই যে প্রথমে দেখেন এই বিএনপি গতকাল আবেদন করেছে 2টি আসন নিয়ে, 4 এবং 16 আসন নিয়ে, কিন্তু তার বিপরীতে জামাত কিন্তু অনেক আগে নির্বাচনের পরবর্তীতেই প্রায় 8টি আসন ইনক্লুডিং ঢাকা 8 সহ 8টি আসন নিয়ে তারা একটা ট্রাইব্যুনালে, যে ইলেকশন ট্রাইব্যুনাল আছে সেখানে আবেদন করেছে। আবেদনের ভিত্তিতে কিন্তু ব্যালট পেপার এবং এগুলোকে কাউন্ট করার জন্য আপনি জানেন ট্রাইব্যুনালে 3 ধরনের কাজ করতে পারে একটা ট্রাইব্যুনাল। প্রথম কথা হচ্ছে যে আপনার যদি ফলাফলটা বহাল রাখতে পারে, দ্বিতীয়ত হচ্ছে এটা পুনঃগণনা করতে পারে, তৃতীয়ত হচ্ছে পুনঃ ইলেকশন করার সুযোগ ট্রাইব্যুনালে দিতে পারে। কিন্তু এর বিপরীতে অনেক বাতিল করে, হ্যাঁ, যদি ওই আসনটা করে পুনর্নির্বাচন দিতে পারে, ওই আসনটার ক্ষেত্রে পুনর্নির্বাচন দিতে পারে, 3 ধরনের ক্যাটাগরি রিমিডি দিতে পারে। এখন কথা হচ্ছে বিএনপি এতদিন পরে কেন করলো? আমরা আইনের ভাষায় আমরা সবসময় দেখি যে কেউ যখন কোনো ক্লেম করে বিপরীত পক্ষ ক্লেমটাকে একটু দুর্বল করার জন্য কাউন্টার ক্লেম করে। হ্যাঁ, মানে আপনি আমার কাছে 10 লক্ষ টাকা পান, আমি আবেদন করেছি, যখন দেখলেন যে আপনার বিপক্ষে রায়টা হবে তখন আপনি চিন্তা করলেন যে তাহলে আমি একটা কাউন্টার ক্লেম, আমি তো তার কাছে 5 লাখ টাকা পাই, এই একটা কাউন্টার ক্লেম। নাহলে এতদিন পরে কেন এই 2টা আসন, এতদিন পরে কেন? আমরা তো শুরু থেকে করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা যখন অনেকদিন পরে যখন আবেদনটা করলাম তখন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা কাউন্টার ক্লেমের মতো, যে আমার কাছে যে ক্লেম করলে এখন আমিও একটু কাউন্টার ক্লেম করে বসে। কারণ আপনি দেখেছেন অনেকদিন যিনি একজন আবেদন করেছেন একটা আসনে, আপনি 16 আসন, উনি কিন্তু এখন মন্ত্রী, বর্তমানে প্রতিমন্ত্রী। তো তার মানে উনি এতদিন পরে এই আবেদনটা করবে, তাহলে উনি ট্যাকটুকেট বন্দি কিন্তু। হ্যাঁ, এতদিন পরে আবেদন মানে হেভিয়েট একজন ছিলেন, প্রার্থী ছিলেন, এতদিন পরে কেন? তার মানে এটাই ধরে নেওয়া হয় যে একটা কাউন্টার ক্লেম। এখন কথা হচ্ছে নির্বাচন যেটাই হোক, আমরা চাই বাংলাদেশটা সামনে যাক। সামনে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং আমাদের যে সোসাইটিতে আমরা বসবাস করি, আসলে ইঞ্জিনিয়ারিং পুরোপুরি 100% আপনি ইলেকশনকে স্বচ্ছ করার কোনো সুযোগ নেই। এবং কি যদি জামাত যদি অন্তর থেকে যদি মনে করি 20 দিন চলার মতো, 28 দিন, অক্টেন 28 দিন, পেট্রোল সম্ভবত 14 মানে কে বলেছে 20 দিন বা 20 থেকে 30 দিন চলার মতো, কিন্তু আমরা দেখেছি 5 দিনের মাথায় তেল শেষ। আপনি যতগুলো পাম্পে যাবেন, আমি গতকাল রাতে আমার ড্রাইভারকে নিয়ে পুরো ঢাকা শহর প্রত্যেকটা পাম্পে গিয়েছে, 500 টাকা করে তেল দেয় শুধু। এখন আমি এভাবে করে 1,500 টাকা তেল নিয়েছি, পরে এসে দেখি যে আর তেলে নেই। মানে সে তো পুরো ঢাকা শহর ঘুরেছে, শুধু পুরো কোনো জায়গায় কোনো পাম্পে তেল দিচ্ছে না। দেয় হচ্ছে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার পর লাস্টে গিয়ে তেল নেওয়ার সময় বলে যে তেল শেষ। মানে আসলে এগুলো তেল শেষ হচ্ছে না, এগুলো একটা সিন্ডিকেট করছে। আমরা রমজান আসলে যে সিন্ডিকেট শুরু করি, সিন্ডিকেট তেল কি বেশি দামে বেচতে পারবে? না, এই যে সরকারি তো তেল বেচে। এই আপনি তো, আমরা তো ওপেনলি সবকিছু দেখি, আমরা তো ওপেনলি দেখি, কিন্তু আপনার ইন্টারনাল ভাবে তেল 20 টাকা 100 টাকাও অতিরিক্ত দামে কিন্তু বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে নিচ্ছি আমরা, উপায় নেই। আমি আজকে নিয়েছি, বেশি দাম দিয়ে আমি আজকে নিয়েছি। হ্যাঁ, আমাকে আমি বলেছি এ দেওয়ার জন্য, দেয় নেই। মানে সে আলাদা করে রেখেছে, আমার উপায় নেই, আমার গাড়ি চলতে হবে, আমি আসতে পারছি না, বাধ্য হয়ে নিয়েছি। আইনজীবী কি কাণ্ড করে? না, বাধ্য হয়ে নিয়েছি, মানে বাধ্য হয়ে নিয়েছি আমি, না। তাকে অতিরিক্ত এই দিয়ে বাধ্য হয়ে নিয়েছি। পাম্প অফ, আমি ড্রাইভারকে পাঠিয়েছি, তুমি পার্সোনাল গিয়ে একটু কথা বলো যে আমাদের লাগবে, নাহলে আমার গাড়ি এখন আমি এখান থেকে মুভ করতে পারবো না। পরবর্তীতে প্রায় 10 লিটার তেল নেওয়া হয়েছে, প্রত্যেক লিটার 40 টাকা করে বেশি দিয়ে বাধ্য হয়ে নিয়েছে। তার মানে এই যে সিন্ডিকেটটা, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় বড় বড় এই বাসায় তেল পাওয়া গিয়েছে, বড় বড় এর মধ্যে পাম্পের এর মধ্যে তেল পাওয়া গিয়েছে। তার মানে কি এই যে একটা সিন্ডিকেট, রমজান মাসেও এই সিন্ডিকেটটা কাজ করছে। তো সুতরাং আমাদের সরকারের উচিত এটাকে শক্ত হাতে দমন করা। এই যে নজরদারি রাখা প্রত্যেকটা পাম্পে, যে পাম্পে এতটুকু তেল ছিল, তাহলে তুমি কতটুকু দিয়েছো, বাকি তেলটা কোথায় আছে, এইটা যদি তদারকি না করতে পারে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর মানে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আপনি প্রত্যেকটা পাম্পে যান, প্রত্যেকটা পাম্প যে পরিমাণ তেল ছিল তারা আরো 1 সপ্তাহ তেল চলে, কিন্তু তারা দেখাচ্ছে একটা দড়ি লাগিয়েছে, তেল শেষ। তার মানে কি এই যে ইন্টারনাল ভাবে পিছন দিক থেকে তারা তেল, মানে আপনি তো হচ্ছে বাধ্য হয়ে তখন কি করবেন, আপনার তো উপায় নেই, আপনার তো মুভ করতে হবে। এখন আমাদের কাছে টাকাটা আছে, আমার এখন মুভ করা ইম্পর্টেন্ট। তার মানে আমরা দুর্নীতিমুক্ত দেশ, না পারছি না, চাঁদামুক্ত দেশ, পারছি না। সিন্ডিকেট মুক্ত দেশ, এটার জন্য সরকারকে এটাকে লাইবিলিটি দিতে হবে, সরকারকে শক্ত হাতে দমন করতে হবে, প্রত্যেকটা নজরদারি বাড়াইতে হবে। সব পাম্পে তেল থাকবে না কেন? এটাই তো এখন এটা আমরা কার কাছে প্রশ্ন করব? আমরা তো সরকারের কাছে প্রশ্ন করব। আমরা তো সরকারকে নির্বাচিত করেছি, তো আমরা সরকারের কাছে তো প্রশ্ন করব। তাহলে এই প্রশ্নটাই আমরা রাখতে চাই যে তেল না থাকা উচিত, তাই হওয়া উচিত না। আমার বক্তব্য হচ্ছে যে যদি একজন যুক্তরাষ্ট্রের নাগরিকের, আমি অন্য দেশের নিয়মটা অতটা জানি না, তো যুক্তরাষ্ট্রের নাগরিকদের বেলায় যদি বলি, যিনি ওই যুক্তরাষ্ট্রের সভরেনিটি প্রোটেক্ট করার জন্য, আফোর্ড করার জন্য যিনি শপথবদ্ধ, তার স্বার্থ রক্ষা করার জন্য তিনি শপথবদ্ধ, একই ব্যক্তি আরেকটা দেশের স্বার্থ, কারণ তেমন লোক এসে আমাদের ঐকমত্য কমিশনে বসেছিলেন। আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতেই পারে। যেমন আমি আপনাকে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে 2টো চুক্তি, সেই বিগত সরকার আমল থেকে 2টো চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য খুব চাপ দিচ্ছিল। একটা জিসোমিয়া, আরেকটা বোধহয় আকসা। আচ্ছা, তো জিসোমিয়া ইন্ডিয়ার সাথেও আছে, এই চুক্তিটা আছে, বাট সেটা ইন্ডিয়ার গ্রাউন্ড আলাদা, অর্থাৎ তারা ওখানে ফুয়েলিং করতে পারবে, অস্ত্র বদল করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের বাংলাদেশের উপরও এই চুক্তিটা তারা চাপ দিচ্ছিল যাতে আমরা বাস্তবায়ন করি। এখন ধরে নিচ্ছি, মানে একটা ফর সেক অফ আর্গুমেন্ট, এখন আমার ফরেন অফিস ধরে নেন, ফরেন অফিসে একজন চুক্তিভিত্তিক একজন কর্মকর্তা ধরে নেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের
নাগরিক। উনি আসলে কোন পক্ষ নেবেন? না, নীতিগতভাবে তো তার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ সেটাই তো করে, না because কথা, হ্যাঁ। কিন্তু শপথবদ্ধ। এই একই কথা তো আমরা ঐকমত্য কমিশনের এই উপপ্রধান আলী রিয়াজকে নিয়ে বলেছি। ঐকমত্য কমিশনের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে না, কারণ সেখানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উনি যদি চিন্তা করেন যে ওনার নিজের দেশের কিছু স্বার্থ আছে, না, নিজের দেশের স্বার্থের কোনো জিনিস তো এখানে ইমপ্লিমেন্ট করতে যাননি, বরং আমি বারবার চাপ দিচ্ছিলাম অ্যাটলিস্ট এটা করার জন্য। চাপ মানে বক্তব্যে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা নির্বাচনী বিধি ব্যবস্থার মধ্যে একটা প্রাইমারি ইলেকশনের বিধিবিধান আছে, আমি তার সাথে একবার দেখার পরে আমি বলছিলাম প্রাইমারি ইলেকশন প্রার্থীদের খরচ বেড়ে যাবে না? এই যে নির্বাচনকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক দলে, সেটা আওয়ামী লীগের আমলেও দেখবেন মনোনয়ন পায়নি বলে হানাহানি মারামারি, পার্টির মধ্যে যে ডিভিশন হয়ে যায়, এবং এই রিফটটা কিন্তু ভাঙে না, এটা বহুদিন ধরে চলে। মানে প্রতিটি এলাকাতে আপনি দেখবেন 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ, মানে যারা অ্যাসপিরেন্ট ছিলেন মনোনয়ন পাননি, তৃণমূল পর্যায়ে নির্বাচনের মাধ্যমে প্রার্থী আনার বিধান তো নির্বাচন কমিশন না, রেখেছে। ওটার এটা এক না। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাদা, কারণ ওদের তো সিঙ্গেল প্রেসিডেন্সি, একজন ব্যক্তি প্রেসিডেন্ট হন। না, আমি প্রেসিডেন্ট, ইভেন কংগ্রেসম্যানও কংগ্রেসও প্রাইমারি হয়। হয়। যদি এখানে যদি প্রাইমারি সিস্টেমটা থাকতো, তাহলে যিনি পরাজিত হতেন তিনি তো ধরে নিতে পারতেন যে অ্যাটলিস্ট আমি তো পরাজিত, আমার ভোটার, অর্থাৎ আমার পার্টি দলের ভোটাররাই তাকে চায়, আমাকে চাইনি, সুতরাং এখানে কিছু করার থাকতো না। তো এটা উনি করেন, এটা করলে বুঝতাম যে অ্যাটলিস্ট উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটা উনি ঢুকে। তাহলে আমরা রাসেল আপনার কাছে আসি। আপনার কি মনে হয় যে এই সরকারের কি উচিত পুরনো অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা নিয়োগ পেয়েছেন সবাইকে নতুন ভাবে বিবেচনা করা, রিভিউ করা, এবং তার থেকে যারা উপযুক্ত তাদেরকে রাখা, অর্থাৎ একটি রিস্ট্রাকচারিং করা কি খুবই জরুরি? আসলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সরকারি যখন ক্ষমতা আসে তার নিজের মতো করে ম্যান পাওয়ার, তার নিজের মতো করে সেট আপটা করে, যাতে হচ্ছে তার কিন্তু এখানে তার নিজের ম্যান পাওয়ার আছে, যাদেরকে ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু এখানে যেটা আপনি স্পেসিফিক যেটার কথা বললেন সেটা হচ্ছে রাষ্ট্রদূত যারা করেছে, চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত, কন্ট্রাকচুয়াল যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কিন্তু এখানে, আপনি বললেন আপনার একটা ছোট ভাই আছে, আমার একটা বন্ধু আছে, আমি নাম বললাম না, সে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, পরবর্তীতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একটা দেশের রাষ্ট্রদূত করা হয়েছে। এখন সেটাও দেখলাম হচ্ছে